ইরানের পরমাণু ইস্যুতে নাক না গলাতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির, আমেরিকার আলোচনার প্রস্তাব নাকচ। ইরানের সাথে পারমাণবিক সম্পর্ক জোরালো চায় রাশিয়া, বিশ্বের 6 পরাশক্তির সাথে তেহরানের পরমাণু চুক্তি শেষ, পশ্চিমারা কি ভয়ে? 250 বছর পর্যন্ত বাড়িয়ে দেবে আয়ু, কমিয়ে দেবে বয়স বাড়ার গতি, এমন এক ওষুধ আবিষ্কার করল জাপান। কোথায় পাবেন, কত দাম, জানবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের পরমাণু ইস্যুতে হস্তক্ষেপ বা নাক না গলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাফ জানিয়ে দেন, কোন দেশ পরমাণু শক্তিধর হবে আর কোন দেশ হবে না এটা ঠিক করার কেউ নয় যুক্তরাষ্ট্র। চুক্তির নামে মার্কিনিরা কাউকে কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না বলেও সতর্ক করেও দেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে ট্রাম্পের প্রস্তাবও সাফ নাকচ করে দিয়েছেন তিনি। রুশ মিত্র খামেনির এই হুমকি কতটা উদ্বেগের ট্রাম্পের জন্য? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যারা আলোচনার নামে বারবার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের সাথে আর কোনো আলোচনা নয় বলে জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর হস্তক্ষেপের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের। আর কোন দেশ পরমাণু শক্তিধর হবে, কোন দেশ হবে না, এটি নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কিছু নেই বলেও জানান আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন। কোন দেশে পারমাণবিক শিল্প থাকবে আর কোন দেশে থাকবে না এ বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত না। ইরানের পারমাণবিক ক্ষমতা এবং পারমাণবিক শিল্প আছে কিনা তার সাথে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক, এই বিষয়ে হস্তক্ষেপ একটি অবৈধ এবং অনুচিত কাজ। এর আগে বোমা মেরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ফাঁকা বুলি এবং হাস্যকর আচরণের মাধ্যমে ইসরায়েলকে আশাবাদী করতে চান। এসব আশারে গল্পে পাত্তা দেয় না ইরান। ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে স্বপ্ন দেখা অব্যাহত রাখতে বলেন ইরানের সর্বোচ্চ নেতা। ট্রাম্প গর্ব করে বলেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করেছেন। এ ধরনের স্বপ্ন দেখছেন। আমি মনে করি তিনি এভাবেই স্বপ্ন দেখা অব্যাহত রাখুন। গাজায় হত্যাযজ্ঞ এবং ইসরায়েলের আগ্রাসী আচরণের জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্র সমান অপরাধী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে এবার ইরানের সাথে সামরিক ও পারমাণবিক খাত সহ সব সম্পর্ক জোরালো করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইরানের সাথে বিশ্বের 6 পরাশক্তির সাথে বহুল আলোচিত পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরই এই ঘোষণা দিল মস্কো। এমন পরিস্থিতিতে কৌতূহল জেগেছে রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে। এবার কি পরমাণু অস্ত্র বানিয়েই ছাড়বে ইরান? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2015 সালের অক্টোবরে জাতিসংঘের আওতায় পারমাণবিক প্রকল্প সীমিতকরণ ইস্যুতে ইরানের সঙ্গে বহুল আলোচিত চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। বিনিময়ে ইরানের উপর থেকে পশ্চিমা অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসে একপাক্ষিকভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর পুনর্বহাল করেন কঠোর সব নিষেধাজ্ঞা। ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এবং ওই চুক্তির শর্ত মানছে না। এই অভিযোগে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেয়। অন্যদিকে চীন ও রাশিয়া চাইছিল 10 বছর মেয়াদী ওই চুক্তিটি নবায়ন করতে, কিন্তু তা সম্ভব হয়নি। এরই মাঝে ওই চুক্তির মেয়াদও 18 অক্টোবর শেষ হয়ে গেল। ফলে পরমাণু ইস্যুতে ইরানের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে গেল। আনুষ্ঠানিক একটি চিঠির মধ্য দিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে একথা জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। এ অবস্থায় আগামীতে নিজেদের পরমাণু কার্যক্রম কোন দিকে নিতে চাইছে ইরান? দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এর কিছুটা আভাস আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সব শর্ত, বিধিনিষেধ ও প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরানের ক্ষেত্রে আর এসব শর্ত মানার বাধ্যবাধকতা নেই। পররাষ্ট্রমন্ত্রী আরাকসি জানিয়েছেন, জাতিসংঘের ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন থেকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় কেবল নিজ অধিকার ও ওই চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলবে এবং এসবের বাইরে কোনো অতিরিক্ত সীমাবদ্ধতা স্বীকার করে না।
এদিকে জাতিসংঘের চুক্তিটি শেষ হওয়ার পরপরই মিত্রদেশ রাশিয়া জানিয়েছে পারমাণবিক খাত সহ সকল খাতে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী তারা। চুক্তিটি শেষ হওয়ার আগে থেকেই এর আয়োজন দেখা যাচ্ছিল। এক সপ্তাহেরও কম সময় আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ বার্তা পুতিনের কাছে হস্তান্তর করেন। ইরানের পরমাণু প্রকল্প ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা কিভাবে দেখছে রাশিয়া? এর জবাবে 20 অক্টোবর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া অবশ্যই সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে প্রস্তুত আছে। ইরান আমাদের অংশীদার, আর দুই দেশের সম্পর্ক বর্তমানে নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্রে অতিরিক্ত চাপ দিচ্ছে বলে অভিমত জানান তিনি। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা না থাকলেও মস্কো জানায় তারা আইনি উপায়ে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য ড্রোন সরবরাহ করে। এসবের বাইরেও গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে ইরান একটি চুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী ইরানে 4টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমাদের অনেকের সন্দেহ এ ধরনের প্রকল্পের আড়ালেই পরমাণু অস্ত্র তৈরির দিকে হাঁটছে ইরান। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র চুক্তিটি টিকিয়ে রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের তথ্য মতে সোমবার পূর্ব গাজা সিটির আল শাফ এলাকায় পৃথক 2টি হামলা চালিয়ে অন্তত 4 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তথাকথিত তুফাহ সংলগ্ন সুজাইয়া সীমানা অতিক্রম করায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। 10 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর 11 দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে শুধু রবিবারই হত্যার শিকার হয়েছে 42 জন ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। এমনকি আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গের জন্য দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যুদ্ধবিরতি চুক্তিটিকে এগিয়ে নিতে সোমবার ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরিস্থিতি সামাল দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জামাতা জারেড কুশনারও ইসরায়েলে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির পর ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে গাজায় কতটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তার চিত্র। 2 বছর পর ফিলিস্তিনি এক যুবক এখনো খুঁজে বেড়াচ্ছেন পরিবারের নিহত 5 সদস্যের মরদেহ। তার একটাই ইচ্ছা, স্বজনদের মরদেহ সম্মানের সাথে দাফন করা, যেন তাদের আত্মা কিছুটা শান্তি পায়। পরিবারের মৃত সদস্যদের খুঁজে থাকা যুবকের গল্প জানাচ্ছেন শাহরিয়া আমান সানি। মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি ঘোষণার খবর শোনা মাত্রই ফিলিস্তিনি যুবক জুমা আল সাফাদি যোগাযোগ করেন সিভিল ডিফেন্সের সঙ্গে। উদ্দেশ্য, প্রায় 2 বছর ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পরিবারের 5 সদস্যের মরদেহ উদ্ধার। 2023 সালের 5 নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় জুমাদের 5তলা ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান জুমার বাবা, মা, বোন ও 2 ভাই। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বিমান হামলায় গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে এই যুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত 68,000 ফিলিস্তিনি। যদিও ইসরায়েল দাবি করে আসছে তাদের অভিযান ফিলিস্তিনের যোদ্ধাদের বিরুদ্ধে। তারা বেসামরিক ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। জুমা আল সাফাদি বলেন, তিনি চান পরিবারের সদস্যদের অত্যন্ত সম্মানের সাথে কবর দিতে, যেন তাদের আত্মা শান্তি পায়। আমি দাঁড়িয়ে আছি সেই ভবনের ধ্বংসস্তূপের ওপর যেখানে আমার পরিবার ছিল। 2023 সালের 5 নভেম্বর ভবনটিতে বোমা হামলায় আমার বাবা, মা, 2 ভাই এবং 1 বোন শহীদ হন। যুদ্ধ শেষ হওয়ার পর আমি প্রথম সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করি যাতে তাদের মরদেহ উদ্ধার করা যায়। কিন্তু গাজায় ধ্বংসাবশেষ সরানোর মতো যন্ত্রপাতি নেই। খনন যন্ত্রের অভাবে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।
জুমা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বলেন, এমন পরিস্থিতিতে তার কিছুই করার নেই নিজের পরিবারের জন্য। এই অনুভূতি বর্ণনাতীত। আমি যে ক্ষতির ভেতর দিয়ে যাচ্ছি তা কোনো ভাষায় বোঝানো সম্ভব না। বাবা, মা, ভাই ও বোন, জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের হারিয়েছি আমি। তাদের মরদেহ উদ্ধার করা এবং এমন কোনো স্থানে দাফন করা যেখানে আমি তাদের সম্মান জানাতে পারি, সেটাই এখন আমার কর্তব্য। গাজার সিভিল ডিফেন্সের সদস্য ইব্রাহিম আবু আল রিশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে উদ্ধারযন্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা পুনর্গঠনে প্রয়োজন প্রায় $70 বিলিয়ন। 2 বছরের যুদ্ধে যে পরিমাণ ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে তা মিশরের গিজার পিরামিডের তুলনায় 13 গুণ বেশি। তবে জুমা আল সাফাদির আশা, একদিন হয়তো তিনি তার প্রিয়জনদের মরদেহ উদ্ধার করে শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারবেন। অক্টোবরের 10 তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন যুদ্ধবিরতি। ফলে আপাতত বন্ধ আছে টানা 2 বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। 250 বছর পর্যন্ত বাড়বে মানুষের আয়ু, কমিয়ে দেবে বয়স বাড়ার গতি, এমন এক অবিশ্বাস্য ওষুধ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের একদল গবেষক। এমন খবরে রীতিমতো শুরু হয়েছে হইচই। অনেকে বলছেন এটি হতে পারে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কার, আবার কেউ বলছেন জন্ম মৃত্যুর প্রাকৃতিক নিয়মে বাধা দিলে আসতে পারে বিরাট বিপর্যয়। কি সেই ওষুধ, বাজারে কবে আসছে, দামই বা কেমন হবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা কিনা বয়স বাড়ার গতি অনেকটা ধীর করে দিতে পারে এবং মানুষের আয়ু বাড়তে পারে 250 বছর পর্যন্ত। এই খবর প্রকাশের পর থেকেই বৈজ্ঞানিক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন এটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জন, আবার কেউ সতর্ক করছেন এটি হয়তো আমাদের প্রাকৃতিক জীবনের ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। এই ওষুধটি আসলে কি, কিভাবে কাজ করে এটি? জাপান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকিও ইউনিভার্সিটি ও কিয়োটো বায়োসায়েন্স ইনস্টিটিউটের যৌথ গবেষণায় NRX-51 নামের এক বিশেষ ওষুধ উদ্ভাবন করা হয়েছে। এটি মূলত কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়ার বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোষে শক্তি উৎপাদনের হার কমে যায়, ফলে শরীর দুর্বল হতে থাকে এবং কোষগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এই ওষুধটি সেই কোষের ভেতরকার শক্তি উৎপাদন প্রক্রিয়া নতুন করে সক্রিয় করে তোলে, ফলে কোষগুলো আগের মতোই তরুণ অবস্থায় কাজ করতে পারে। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, NRX-51 মূলত মানবদেহে উপস্থিত এক ধরনের প্রোটিন SIRT6 এর কার্যকারিতা বাড়িয়ে দেয়। এই প্রোটিনটি কোষের ডিএনএ মেরামত এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স বাড়লে SIRT6 এর কার্যকারিতা কমে যায়, যার ফলে শরীরে বিভিন্ন বয়সজনিত রোগ যেমন হৃদরোগ, আলঝেইমার বা ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কিন্তু ওষুধটি সেই কার্যকারিতা কয়েকগুণ বাড়িয়ে দেয়, ফলে শরীরের কোষ দীর্ঘ সময় ধরে ক্ষয় না হয়ে সক্রিয় থাকে। তবে গবেষকরা জানিয়েছেন এই ওষুধ জিন বা ডিএনএ পরিবর্তন করে না, বরং দেহের নিজস্ব প্রাকৃতিক প্রক্রিয়াকেই দীর্ঘায়িত করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধ সত্যিই কার্যকর হলে এটি মানব সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে। একদিকে মানুষ আরও দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে, অভিজ্ঞতা ও জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত থাকবে। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি বা শিল্পকলায় এমন দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে হয়তো নতুন এক স্বর্ণযুগ শুরু হবে। একই সাথে বার্ধক্যজনিত রোগ যেমন পার্কিনসন্স, ডাইমেনশিয়া বা হৃদরোগ এসবের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিবিসি ফিউচারে প্রকাশিত এক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে যে মানুষের আয়ু 250 বছর হলে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য ভয়াবহভাবে বদলে যেতে পারে। পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাবে অস্বাভাবিকভাবে, খাদ্য ও পানির সংকট দেখা দিতে পারে, কর্মসংস্থান হবে জটিল এবং ধনী ও গরিবের বৈষম্য আরও বাড়বে। সবচেয়ে বড় বিষয়, মানুষের জন্ম ও মৃত্যুর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়তে পারে। বর্তমানে ওষুধটি শুধুমাত্র গবেষণা পর্যায়ে রয়েছে, তবে গবেষকদের ধারণা একবার এটি বাজারে আসলে প্রাথমিকভাবে প্রতিটি কোর্সের দাম হতে পারে প্রায় 2 থেকে 3 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 3.5 কোটি টাকা।
তাই প্রথম দিকে কেবল অতি ধনী শ্রেণী এর নাগালে আসতে পারবে। তবে প্রযুক্তি বিস্তৃত হলে এবং উৎপাদন বাড়লে খরচ ধীরে ধীরে কমে আসবে বলেও আশা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, মানুষের আয়ু বাড়ানো মানেই সুখী জীবন নয়। বয়স কমানো বা মৃত্যু বিলম্বিত করা মানে কি প্রাকৃতিক নিয়মের সাথে লড়াই করা নয়? মৃত্যুই জীবনের চক্র সম্পূর্ণ করে, তাই এই চক্রে হস্তক্ষেপ করা বিপজ্জনক হতে পারে। তবে বিজ্ঞানীরা আশাবাদী। তারা বলছেন, এই ওষুধ হয়তো অমরত্ব এনে দেবে না, কিন্তু বার্ধক্যজনিত কষ্ট কমিয়ে মানব জীবনকে আরও সুস্থ ও প্রাণবন্ত করে তুলতে পারবে। এখন সময় বলে দিবে এই NRX-51 কি সত্যি মানব সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে, নাকি এটি হবে এক ভয়াবহ পরীক্ষার সূচনা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া এক সুপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে ভারত। মিসাইলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে নয়া এই মিসাইলের ভয় দেখাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নৌবাহিনীর উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদী বলেন, নতুন মিসাইলের নাম শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। কতটা শক্তিশালী এই মিসাইল, কি নাম তার? মিরফাজদের রাব্বির ডেস্ক রিপোর্ট। কখনো তিনি হাজির হচ্ছেন বিমান বাহিনীর ঘাঁটিতে, আবার কখনো তিনি নৌবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করছেন। নিজ বক্তব্যে প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েও কথা বলছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ও কাজই প্রমাণ করে দিচ্ছে দেশটির সামরিক শক্তি বৃদ্ধি করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন তিনি। ভারতের সুরক্ষা আর প্রগতি दोनों को नया सामर्थ्य देंगे। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস নিয়ে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে ভারত। গত 18 অক্টোবর লখনৌয়ের কারখানা থেকে বের হয় প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল। মিসাইলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জের মধ্যে রয়েছে। ब्रह्मोस सिर्फ एक मिसाइल नहीं है, बल्कि वह भारत की बढ़ती हुई स्वदेशी क्षमताओं का यह प्रतीक है। পাকিস্তানকে ব্রহ্মসের ভয় দেখাচ্ছেন মোদিও। সোমবার দীপাবলি উপলক্ষে গোয়ায় INS বিক্রান্তে হাজির হন তিনি। নৌবাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদি বলেন, ব্রহ্মস নামটি শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রহ্মস অনেক দেশই কিনতে চাইছে বলে দাবি করেন তিনি। तीनों ही सेनाओं के लिए ব্রহ্মস নামটি এতটাই বিখ্যাত যে এটি শুনলেই অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। তারা ভাবতে থাকে যে ব্রহ্মস আসছে কিনা। অনেক দেশ আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো কিনতে আগ্রহী। আমাদের সরকার ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারকদের মধ্যে একটি করে তোলার লক্ষ্যে কাজ করছে। टॉप डिफेंस एक्सपोर्टर देशों में शामिल हो। ব্রহ্মস ভারতীয় সেনাবাহিনীর মেরুদণ্ড হয়ে উঠছে। অনেকেই এটিকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরছেন। ভারতের দাবি, গতি, নির্ভুলতা ও শক্তির সমন্বয়ে ব্রহ্মস বিশ্বের সেরা মিসাইলগুলোর মধ্যে একটি। ফলে প্রশ্ন উঠছে, আসলে কতটা শক্তিশালী এই ব্রহ্মস। বর্তমানে ভারতের কাছে ১৫০০-এরও বেশি মিসাইল মজুদ রয়েছে। এর মধ্যে ব্রহ্মস মিসাইলগুলো ৪৫০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত শব্দের চেয়ে ৩ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সুখোই 30 বিমান থেকে পাকিস্তানে আক্রমণ করতে ব্যবহৃত হয়েছিল এই ব্রহ্মস মিসাইল। এছাড়া সফটওয়্যার আপডেট এবং কিছু প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলোকে ৮০০ কিলোমিটার পরিসীমায় আপগ্রেড করা হচ্ছে। এরই মধ্যে মিসাইলটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী 2 বছরের মধ্যেই এই মিসাইল সেনাবাহিনীর হাতে চলে আসবে। পাশাপাশি 200 কিলোমিটারেরও বেশি রেঞ্জের অ্যাস্ট্রা মিসাইলের উৎপাদনও 2026 সাল থেকে শুরু হবে। আকাশ প্রতিরক্ষাতেও এক ধাপ এগিয়ে গিয়েছে ভারত। দেশটির বিমান বাহিনীতে নতুন যুগের সূচনা করেছে তেজাস MK-1A যুদ্ধবিমান। একাধিকবার ট্রায়ালের পর গত 17 অক্টোবর আকাশে উড্ডয়ন করে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে সব দিক দিয়ে চাপের মুখে ফেলার প্রস্তুতি নিচ্ছে ভারত। মিরফাজদের রাব্বি, বাংলাভিশন।
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। তাকাইচি শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন। ভোটাভুটির পর মঙ্গলবার জাপানের পার্লামেন্ট তাকে নির্বাচিত করে। দ্বিতীয় দফার ভোটে উচ্চকক্ষে 125টি ভোট পেয়েছেন তিনি। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যা প্রয়োজনীয় ভোটের চেয়ে 1 ভোট বেশি। এর আগে প্রথম দফার ভোটে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচি 237 ভোট পান। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে এই চুক্তি স্বাক্ষরের পর তার এই জয় আসে। এই জয়ের ফলে জাপানে গত 3 মাসের রাজনৈতিক শূন্যতার অবসান হলো। জাপানের আয়রন লেডি খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচিত। তাই তিনি তার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল। এবারে তিনি সফল হলেন, তবে তাকাইচির এই দায়িত্ব সামাল দেওয়া সহজ হবে না বলে মত বিশ্লেষকদের। গত 5 বছরে এ নিয়ে চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল জাপান। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামলানো সহ নানা চ্যালেঞ্জ আছে তাকাইচির সামনে। ইউক্রেন যুদ্ধের পর থেকে বৃদ্ধি পাচ্ছে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা, যার মধ্যে রয়েছে একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, সামরিক মহড়া এবং একে অপরের প্রতি হুমকি। এমন অবস্থায় ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর নাগরিকদের রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পল জনসন। 19 অক্টোবর সংবাদ মাধ্যম RNDর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মিরফাউদ্দিন রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধের পর থেকে বৃদ্ধি পাচ্ছে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা, যার মধ্যে রয়েছে একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, সামরিক মহড়া এবং হুমকি। এমন অবস্থায় এবার ন্যাটো সদস্য দেশগুলোর জনগণকে জানানো হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান। ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর নাগরিকদের রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসন। 19 অক্টোবর সংবাদ মাধ্যম RNDর সাথে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জনসন জানান, শান্তি রক্ষা করার জন্য মানসিক এবং সামরিক উভয়ভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। শান্তি স্থাপন, প্রতিরক্ষা এবং সংরক্ষণের জন্য আমাদের যুদ্ধের মুডে যেতে হবে। ইউরোপীয় দেশগুলোকে আরও মার্কিন অস্ত্র কেনার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনসন এই ধরনের ক্রয়ের ন্যায্যতা প্রমাণ করে বলেন, ইউরোপের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেই বা এখনও উৎপাদন করতে পারছে না। যদি ইউরোপের কাছে এগুলোর অভাব থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এগুলো সংগ্রহ করা যুক্তিসঙ্গত। এদিকে গত সপ্তাহে ইউরোপীয় কমিশন একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যেখানে 2027 সালের মধ্যে যৌথ অস্ত্র ক্রয় কমপক্ষে 40% পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়েছে। কিয়েলের ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ইকোনমিক রিপোর্ট অনুসারে বছরের প্রথমার্ধের তুলনায় ইউক্রেনের জন্য সহায়তার পরিমাণ 43% কমেছে। এখন বেশিরভাগ সাহায্য আসে পার্ল প্রোগ্রামের মাধ্যমে। বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, লাটভিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেন ইতোমধ্যে এই উদ্যোগে যোগ দিয়েছে। মিরফাউদ্দিন রাব্বি, বাংলা ভিশন। দুর্নীতির মামলায় শেষমেশ 5 বছরের জন্য কারাগারে যেতে হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। কারাগারে যেতে রাজধানী প্যারিসের বাসা থেকে বের হওয়ার সময় সার্কোজির সঙ্গে ছিলেন স্ত্রী কার্লা ব্রুনি ও তাদের 2 সন্তান। এ সময় বাইরে জড়ো হওয়া শতাধিক সমর্থক সার্কোজিকে করতালিতে সাহস যোগান। ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে কারাগারে গেলেন। 2007 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। 19 শতকে রাজবন্দী ও মাদক কারবারিদের নির্যাতনের জন্য কুখ্যাত লা সান্তে কারাগারে 95 বর্গফুটের আলাদা কক্ষে থাকবেন তিনি। সেখানে তার জন্য একটি টেবিল ও টেলিভিশনের ব্যবস্থা থাকবে। শরীর চর্চার জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় পাবেন তিনি। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নেয়া লাখ লাখ ইউরো নির্বাচনী প্রচারে ব্যবহার এবং দুর্নীতির একাধিক মামলায় গত মাসের শেষে সার্কোজিকে দোষী সাব্যস্ত করে প্যারিসের একটি আদালত। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের অভিযোগের ভিত্তিতে 2013 সালে এই মামলার কার্যক্রম শুরু হয়। সামাজিক মাধ্যমে সার্কোজি বলেছেন, তিনি যে নির্দোষ তা নিঃসন্দেহে একদিন প্রকাশ হবে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।